1972। আরেকটা শীতের সন্ধ্যা। শীতের বিকেল থাকে না বেশিক্ষণ, সন্ধ্যা হয়ে যায় খুব তাড়াতাড়ি। ট্রেনে করে বাড়ি ফিরছিল বিমল। বসার জায়গা পায়নি শিয়ালদা থেকে, কিন্তু মাঝ রাস্তা থেকে বসেই এসেছে। এখন একটু ঠান্ডা লাগছিল, খোলা জানলা দিয়ে হু হু করে ঠান্ডা হাওয়া ঢুকছে। মাফলারটা ভালো করে গলায় জড়িয়ে নিল বিমল। এখনো খুব সাবধানেই। ব্যাগে জলের বোতল, ছাতা, মাফলার সব সময় থাকে। হঠাৎ করে ঠান্ডা লাগার সুযোগ নেই ওর। একটু উঠে জানলাটা বন্ধ করে দিল। আর কয়েকটা স্টেশন তো মাত্র, তারপর অজয়নগর। একটু বাজার করে ঢুকবে, নিদেন পক্ষে একটু মিষ্টি। বাবাই বাজার করে সকালবেলা, ওর তো আর সময় হয় না সকালবেলা তাড়াতাড়ি উঠে বাজার যাওয়ার জন্য। সকাল সকাল তৈরি হয়ে অল্প ভাত খেয়ে বেরোতে হয় ট্রেন ধরতে। কলকাতার ধর্মতলায় তো ওর অফিস। বিবাদীবাগে ট্রেনটা পেয়ে গেলে অল্প হেঁটে সহজে পৌঁছতে হয়, নইলে ট্রাম বা বাস। বিকেলবেলা অফিস থেকে বেরিয়ে হেঁটেই চলে আসে শিয়ালদা। কোনো কোনো দিন বসার জায়গা পায়, আবার কোনো দিন দাঁড়িয়ে ফিরতে হয়। রোজ রোজ গিয়ে অনেকের সাথে বেশ আলাপ পরিচয় হয়ে গেছে, তাই মোটামুটি বেশিরভাগ দিন যদি 6:10 ট্রেনটা পায়, গল্প করতে করতে ফিরে আসে। আজ যেমন দেরি হয়ে গেছে বলে অন্য ট্রেনটা পেয়েছি, কিন্তু তাতে অবশ্য বিমলের কিছু যায় আসে না। ওর মন এমনিতে খুব খুশি আজকে। এই শনিবার বাবা আবার রিষড়া গেছিল পাকা কথা করে আশীর্বাদ করতে। নগেন কাকুও গেছিল বাবার সাথে। সামনের ফাল্গুনে বিয়ে ঠিক হয়ে গেছে বিমলের। এটার নাম খুব মিষ্টি, সোমা। মনে মনে নামটা একবার বলে হাসলো বিমল। বিমল আর সোমা। একবারই দেখেছে সোমাকে, প্রথমবার যখন মেয়ে দেখতে গেছিল। লজ্জায় ভালো করে তাকাতে পারেনি বিমল সেবারে। যেটুকু দেখেছে, মুখ নিচু, রোগা একটা মেয়ে। মুখটাও ভালো করে মনে নেই। সে নাকি তার বউ হবে আর মাস কয়েক পরে। বাবা অনেকদিন ধরেই পেছনে লাগছিল বিমলের বিয়ে দেবে বলে। বিমল না না করছিল। বাবা এখন মন্দের ভালো। পুরনো চেনা অনেকেই চলে এসছে অজয়নগরে। পানিপত আর নগেন কাকু এখন পাশের বাড়িতে থাকেন। নগেন কাকুর কথা উঠলেই মনটা খুঁত খুঁত করে বিমলের এখন। অনেকগুলো টাকা ধার নিয়েছেন বাড়িটা করার জন্য, এখন ফেরত দেবার কোনো নামগন্ধ নেই। বিমলরা আগেই চলে এসছে, ভালো করেছিল। তারপর পূর্ব পাকিস্তানের অবস্থা আরো খারাপ হয়েছিল। নগেন কাকুরা প্রায় সব ছেড়ে পালিয়ে এসছেন, যেমন এসছে আরো অনেকে, লুকিয়ে চুরিয়ে প্রাণ হাতে নিয়ে। অনেক প্রিয়জনকে চিরদিনের মতো ফেলে রেখে। মুস্তাক চাচা নাকি শেষ দিন অব্দি সাহায্য করেছে, কিন্তু চাচার বড় ছেলে আকমল, যার সাথে বিমল ছোটবেলায় খেলেছে, জমি দখলের লোভে প্রায় ভয় দেখাতো নগেন কাকুদের। আকমলের ভয়েই আর খানশেরারা কবে হাজির হয় সেই ভয়ে পালিয়ে এসছে সবাই। কিছু সোনার গয়না শুধু আনতে পেরেছিল, তাই বেচে আর বাড়িনে থেকে টাকা ধার করে কোনো একটা মাথা গোঁজার ঠাঁই করেছে। বিমলের এসবে মন নেই। ও বলে, আগে থেকেই তো জানতে এমন হবে, আগে থেকে ব্যবস্থা করনি কেন? ওর বরং চিন্তা বাকি টাকাটা কেমন করে ফেরত পাবে, কবে ফেরত পাবে। কবে থেকে এমন স্বাস্থ্যপর হয়ে গেছে ও জানে না। কিন্তু এসব দেখে দেখে চোখ ক্লান্ত, মন অবসন্ন বিষণ্ণ হয়ে গেছে। প্রচুর শরণার্থী এসছে পূর্ব পাকিস্তান থেকে। এখন তো সেই নামও নেই। গত বছর থেকে নাম হয়েছে বাংলাদেশ। নতুন একটা দেশ শুধুমাত্র বাঙালিদের জন্য। শুধু যারা চলে এসছে তাদের কোনো দেশ নয় ওটা, আর রিফিউজি নতুন নাম হয়েছে তাদের। যেখানে চোখ যায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। শিয়ালদা স্টেশন তো পা ফেলার জো নেই, এত রিফিউজি। প্রথম প্রথম খারাপ লাগতো ওদের জন্য, এখন আর লাগে না। আগে কিছু করেনি কেন বিমলদের মতো? এই রিফিউজিদের দোষে বিমল। বারিন এখনো স্বপ্ন দেখে পানিপোতা ফিরে যাবার। পানিপোতা এই নগেন কাকুদের মতো অনেককে টাকার যোগান দেয় বারিন। বিমল রাগ করে, চেঁচামেচি করে, কিন্তু বারিন শোন না। একদিন বাড়ি ফিরতে পারবে পানিপোতায়, এখনো ভাবে সেই রকম। কবে যে বুদ্ধি হবে লোকটার, বুড়ো বয়সে ভীমরতি হয়েছে। বিমল উঠে দাঁড়ালো। অজয়নগর আসছে, এবার নামতে হবে।
স্টেশন থেকে বেরিয়ে সাইকেল করে কালোদার দোকানে গেল বিমল। সেই ছোট গুমটি ঘরটা আর নেই। পাকা বাড়ির দোকান আর লাগোয়া থাকার ঘর খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছে কালোদা। পরিশ্রম করতেও পারে। প্রায় শূন্য হাতে এসেছিল এই মানুষটা, কিন্তু কই তাই নিয়ে তো দুঃখ করতে বসেনি, বরং জীবনটাকে গুছিয়ে নিয়েছে বেশ করে। কি গো খালোদা, খবর কি আজকের? একটা সিগারেট দাও দেখি। প্রতিদিন বাড়ি ফেরার পথে একবার দেখা করে যায়। এখনো বাড়িতে বাবার সামনে সিগারেট খাওয়া শুরু করতে পারিনি বিমল। কেমন লজ্জা করে। খবর ওই নয়াপট্টিতে একটা ভালো জমি আছে, নেবে নাকি? দোকানের সাথে সাথে জায়গা জমিরও খোঁজ রাখে দোকানদার। কলকাতায় চাকরি করা এই ছেলেটাকে ভালোবাসে নিজের মতো করে, তাই না কিনুক খোঁজ দেয় সব সময়। না গো, টাকা কোথায় হাতে? যেটুকু আছে তাতেই গুছিয়ে উঠতে পারছি না। নতুন কিনে কি হবে? আরে কিনে রেখে দাও, পরে দাম চড়লে বেচে দিও, লাখের টপা খড়ে তুলবে, বোঝালো ঝানু ব্যবসায়ী। এসব ব্যবসার কথা মাথায় ঢোকে না বিমলের। মাস গেলে যে কটা টাকা আসে তাতেই সে খুশি। সিগারেটটা সেই কায়দা করে ধরলো। অনেকদিন সিনেমা দেখতে যাওয়া হয়নি। বিয়ের পরে সোমার সাথে যাবে ভেবে হাসলো একটু। আসি গো, কাল দেখা হবে। আরামসে টান দিতে দিতে বাড়ির দিকে এগোলো বিমল। বাড়িতে ঢুকে দেখে অনেকে বসে আছে বাড়ির বারান্দায়। রোজই থাকে নগেন কাকু, গৌরাঙ্গ মেশো, ওর বাবা, বাড়ির আরো 2-4টে লোক। দেখে মাথা গরম হলো একটু। এদের সকলকেই পয়সা দেয় বাড়িন। বিমল জানে সুদে টাকা খাটানোর ইচ্ছে নেই, তবে আসলটা তো ফেরত দেবে অন্তত। মাসের মাস ওদের সংসারে টাকা চলে গেলে বিমলেরই চলবে কি করে? সারা জীবনের চাষি এরা, চাষ ছাড়া আর কিছু জানতে পারে না। এখানে যে কেঁদে মরে পানি পোতার জন্য। রাগ হয় বিমলের, কিন্তু কিছু বলতে পারে না। কিরে বিমল, তোর দেরি হইল এত? নগেন কাকু প্রশ্ন করলেন। হ্যাঁ, অফিস থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছিল। বিমল আপ্রাণ চেষ্টা করছে তার ভাষার টান ভুলে যেতে, কলকাতার ভাষায় কথা বলতে। ওই জীবনটাকে পুরো ভুলে দিতে যেতে চায় সে। এনই অজয়নগরের ছেলে সে। পানিপোতা বলে কিছু ছিল না ওর জীবনে। আমার পোলারে দে না, একটা চাকরি খুঁজা। তোর লগেই তো করতো, তোর লগে অফিসিয়াল নিব নাকি? রোজ রোজ এক কথা শুনতে আর ভালো লাগে না বিমলের। কোনো উত্তর দিল না। গামছা হাতে নিয়ে হাত পা ধুতে চলে গেল। বাড়িতে বসে কি চাকরি পাওয়া যায়? বিমলকে অনেক কষ্ট করে পেতে পেয়েছে এই চাকরিটা। নগেন কাকুরা ভাবেন সবকিছু যেন এমনি এমনি হয়ে যায়। নগেন কাকুর ছেলে সুনীল পড়াশোনায় কোনোদিনও মাঠ ভালো ছিল না। সারা জীবন মাঠের কাজ করে কেটেছে। এখন জমি নেই ওদের, কি করবে খুঁজে পাচ্ছে না পেয়ে রাস্তায় ঘুরছে। খেয়ে ওকে ডেকে চাকরি দেবে শুনি? নিজের ঘরে গিয়ে লুঙ্গি পরে একটু বিছানায় শুয়েছিল বিমল। খুব ক্লান্ত আজ। বাড়িন ওর ঘরে ঢুকলো। কই কি, একখান কথা ছিল। বলো। আর রেশন এনেছো আজকে? আজ রেশন দেওয়ার দিন ছিল। রেশনে কম দামে পাওয়া যায় বলে সংসারটা চলছে এখনো। বাড়িন কোনো উত্তর দিল না। কি হইল, আনছো? বিমল উঠে বসলো। কিছু টাকা লাগতো, বাড়িন বলল। তোমার যে টাকা দিয়েছিলাম তার কি হলো? বাড়িন চুপ করে রইল। বিমল বুঝতে পারলো। তুমি কি নিজেকে জমিদার ভাবো? আমাদের নিজেদের সংসার চলে না আমার টাকায়, তুমি কি করে অন্যদের টাকা বিলিয়ে বেড়াও বুঝতে পারি না। কয়েকদিন পরে একটা অন্য বাড়ির মেয়ে আসবে আমার ঘরে, তারে খাওয়াম কি আর পড়াম কি? এত রাইগা গেছিল বিমল যে মুখ দেওয়া দেশের ভাষা বার হয়ে গেল। চেঁচাইতে ছিল রীতিমতো। এইবার কই বুঝতে পারো না? পাশে কতগুলা দিন বাকি, চালামু কেমন এখন? বাড়িন মুখ কালো করে বাইরে চলে গেল। শরীরটা বড্ড খারাপ হয়ে গেছে মানুষটার। হয়তো মুখে না বললেও মেনে নিয়েছেন পানিপতায় আর বেড়া ফেরা হবে না কোনোদিন। বাইরের বন্ধুরা সব শুনতে পেয়েছিল। আস্তে আস্তে সবাই উঠে চলে গেল। হারিকেনের আলোয় বুড়ো মানুষটা একা বসে রইল, অন্ধকারের দিকে চেয়ে। খানিক পর শান্ত হলো বিমল। পকেট ঘেটে দেখলো আরো কিছু টাকা বাক্সি আছে। এই মাস চলে যাবে। দুটো নোট করে বাইরে এলো। এই নাও ধরো, এবার একটু বুঝে শুনে খরচ করো। আমাদের তো অনেক টাকা নেই যে ছড়িয়ে ফেরাতে পারবো। কি হলো, ধরো। বাড়িন কিছু বলল না, ঘুরেও তাকালো না। ফাঁকা একটা চোখে তাকিয়েছিল বাইরের দিকে। কি ভাবছিল কে জানে।
অত ভাবো কি, নাও নাও টাকাটা নাও, আমি ভাত বসাই, সবজি আছে দুপুরের কিছু। বারিন তবু নড়ল না। বিমল গিয়ে ওর কাঁধে হাত রেখে আস্তে আস্তে বলল, বাবা। বারিনের যেন হুঁশ ফিরল। হ্যাঁ চল, তুই বয় গিয়ে, আমি ভাত বসাই ডাকতাছি। নিজের দুঃখ নিজের মধ্যেই লুকিয়ে উঠলেন বুয়ার মানুষটা। বয়সটা যেন বেড়ে গেছে কত বছর, বিমলের মনে হলো। পানিপতায় বড় ঝিলে শীতের সময় পাখিরা আসতো, পরিযায়ী পাখির দল। শীত শেষ হয়ে গেলে আবার নিজেদের দেশে ফিরে যেত। বিমল হাত পেতে একটা পাখিকে একবার ধরেছিল। রঙিন পাখিটা দেখতে খুব সুন্দর ছিল। খাতায় আটকে রাখার পর গরমে খুব নেতিয়ে যায় পাখিটা। কয়েকদিন পর মারাও যায়। বাবাকে দেখে সেই পাখিটার কথা খুব মনে পড়ল বিমলের। ভয় হয়, পাখিটার মতো দেশে ফিরতে না পারার কষ্ট বিমল বারিনকে না নিয়ে যায় ওর জীবন থেকে।